সারা দুনিয়া এক বাক্যে মেনে নিয়েছিল ইরান তো এই যুদ্ধে হারছেই, শুধু কত দিনে হারবে সেটা নিয়ে বরং আলোচনা করা যাক। কিন্তু যুদ্ধের প্রায় 1 মাস পর আপনি যদি যে কোনো পশ্চিমা মিডিয়ার টকশো দেখেন, সেখানে আলোচকরা এক বাক্যে বলে দিচ্ছেন বল এখন ইরানের কোর্টে। বাস্তবেও দেখা যাচ্ছে সব দিক থেকে সুখবর পাচ্ছে ইরান। একদিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দিন দিন ভেঙে পড়ছে, অন্যদিকে ইসরায়েলি আবার স্বীকার করছে ইরান অবিশ্বাস্য দ্রুত গতিতে তাদের মিসাইল উৎপাদন ব্যবস্থা সচল করে ফেলেছে। সেনা সংকটে ইসরায়েল, হরমুজ প্রণালীর পুরো নিয়ন্ত্রণ ইরানের হাতে। আর যুদ্ধ বন্ধ করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প স্বীকার যাচ্ছেন যুদ্ধে আসতে তাকে রীতিমতো ব্যবহার করেছে ইসরায়েল। পৃথিবীর বড় বড় হিসাব নিকাশ মাঝে মাঝে খুব অদ্ভুতভাবে পাল্টে যায়। যুদ্ধের ময়দানে কাগজের হিসাব আর বাস্তবের হিসাব যে সব সময় মেলে না, ইসরায়েল এবং আমেরিকা এই মুহূর্তে সম্ভবত সেই পুরনো সত্যটাই নতুন করে শিখছে। চারদিকের ঘটনা প্রবাহ দেখলে মনে হতে পারে একটা অদৃশ্য সুতোর টানে বিশাল এক সাম্রাজ্যের অহংকার ধীরে ধীরে খসে পড়ছে। শুরু করা যাক ইসরায়েলের ভেতরকার অবস্থা দিয়ে। ইসরায়েলি সামরিক বাহিনী, যাদেরকে বলা হতো মধ্যপ্রাচ্যের অজেয় শক্তি, তারা এখন ভেতর থেকে ধসে পড়ার আতঙ্কে ভুগছে। কথাটা কোনো সাধারণ বিশ্লেষকের নয়, খোদ ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামিরের। নিরাপত্তা মন্ত্রিসভার এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি রীতিমতো 10টি লাল পতাকা বা বিপদ সংকেত তুলে ধরেছেন। গাজা, লেবানন, সিরিয়া এবং পশ্চিম তীর, একসঙ্গে এতগুলো ফ্রন্টে লড়তে গিয়ে ইসরায়েলি সেনারা এখন চূড়ান্তভাবে ক্লান্ত। সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন রিজার্ভ বা অতিরিক্ত বাহিনী আর বেশি দিন এই বহুমুখী যুদ্ধের চাপ সহ্য করতে পারবে না। অতি গোঁড়া ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ দিতে না পারা এবং রিজার্ভ আইন সংশোধনে সরকারের ব্যর্থতা এই সংকটকে আরো গভীর করেছে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে অবস্থা যেমন, তাতে স্বাভাবিক অবস্থায় দায়িত্ব পালনের সক্ষমতাও হয়তো শিগগিরই হারাবে ইসরায়েলি সেনাবাহিনী, এমন আশঙ্কা খোদ ইসরায়েলি সেনাপ্রধানের। সেনাদের এই ক্লান্তির পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় গর্বের জায়গাটিতেও চিড় ধরেছে। সেটি হলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দারা রাস্তায় দাঁড়িয়ে যখন আকাশে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বিচ্ছুরণ দেখেন, তখন তিনি নিজেও হয়তো ভাবেননি যে এই আলোর খেলা তাদের বাঁচাতে পারবে না। ডিমোনা এবং আরাদের মতো সংরক্ষিত এবং স্পর্শকাতর আবাসিক এলাকায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। 115 জনের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক। ডিমোনার বাসিন্দারা তো সাইরেন শোনার সুযোগই পাননি। বিস্ফোরণের ধাক্কায় বিছানা থেকে ছিটকে পড়ে জ্ঞান হারাচ্ছেন সেখানকার বাসিন্দারা। পরে পড়ে থাকে শুধু ধ্বংসস্তূপ। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানি দাবি করেছেন যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা 92% সফল। কিন্তু ডিমোনার মতো পারমাণবিক স্থাপনা থাকা শহরে এই বাকি 8% ব্যর্থতা যে কতটা ভয়াবহ হতে পারে তার বলার অপেক্ষা রাখে না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ তো ঘোষণা দিয়েই দিয়েছেন ইসরায়েলের আকাশ এখন অরক্ষিত। সেটাই প্রমাণ হচ্ছে এখন। বিশ্লেষকদের মতে এই অরক্ষিত হওয়ার পেছনে শুধু কারিগরি ত্রুটি দায়ী নয়, দায়ী অর্থনীতির এক নিষ্ঠুর হিসাবও। ইসরায়েলের এক একটি অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $30 লাখ, ডেভিড স্লিং এর দাম $7 লাখ, আর আয়রন ডোমের প্রতিটি ইন্টারসেপ্টরের খরচ $50,000 থেকে $70,000। সেখানে ব্যাকআপ হিসেবে থাকা মার্কিন থার্ড ব্যবস্থার এক একটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $1.5 কোটি। মাত্র 2 দিনেই পেন্টাগন $560 কোটি গোলাবারুদ পুড়িয়ে ফেলেছে। অথচ ইরান যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ছুটছে তার উৎপাদন খরচ এর তুলনায় নস্যি। ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন যুদ্ধের আগে ইরানের মজুতে 2500 ক্ষেপণাস্ত্র ছিল। ইসরায়েলি হামলায় তা 1500-এর নিচে নেমে এলেও ইরান অবিশ্বাস্য দ্রুতগতিতে তাদের উৎপাদন ব্যবস্থা সচল করে ফেলেছে। ইসরায়েলের পক্ষে একযোগে 3 থেকে 5000 ক্ষেপণাস্ত্রের আঘাত সামলানো অসম্ভব। শুধু ইসরায়েলই নয়, ইরানের এই নতুন শক্তির আঁচ সরাসরি গিয়ে লেগেছে পরাশক্তি আমেরিকার গায়েও। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের এক ভয়াবহ হামলায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই চরম ব্যর্থতার দিনে
তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি KC-135 রিফুয়েলিং উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ইরাকের আকাশে এই ধরনের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 6 মার্কিন ক্রু নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। তবে পশ্চিমা বিশ্বকে সবচেয়ে বড় ধাক্কাটা ইরান দিয়েছে সেদিন, যেদিন ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এমনটা দাবি খোদ মার্কিন গঙ্গের। 4000 মাইল দূরের এই ঘাঁটিতে সেই হামলা চালানোর চেষ্টা প্রমাণ করেছে ইরানের হাতে এখন এমন সব অস্ত্র রয়েছে যার আওতায় ইউরোপের বড় বড় শহরগুলো চলে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, যে দেশ মহাকাশে স্যাটেলাইট পাঠানোর যান তৈরি করতে পারে তাদের কাছে কয়েক হাজার মাইল দূরে নিখুঁত হামলা চালানো কোনো অসম্ভব ব্যাপার নয়। নতুন করে আবার আলোচনায় এসেছে ইরান এবার পুরো দমে পারমাণবিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে থাকতে পারমাণবিক বোমা বানাতে পারেনি ইরান। কিন্তু খামেনি নিহত হবার পর ইরানের সেই বাধা এখন আর নেই। যা হোক, যুদ্ধের এই ভয়াবহ ডামাডোলের প্রভাব গিয়ে পড়েছে খোদ আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও। ডোনাল্ড ট্রাম্পের নীতি এবং এই অর্থহীন যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে নজিরবিহীন নো কিংস বা আমাদের কোনো রাজা নেই আন্দোলন। দেশের 50টি অঙ্গরাজ্যের 3200-র বেশি শহরে লাখো মানুষ রাস্তায় নেমেছে। জেন ফন্ডা, জন বাইজের মতো প্রবীণ শিল্পীরা এই ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং একটি অবৈধ যুদ্ধের জাঁতাকলে পিষ্ট মার্কিন নাগরিকরা ট্রাম্প প্রশাসনকে পরিষ্কার বার্তা দিচ্ছেন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই গণবিক্ষোভ ট্রাম্পের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে বুড়ো হাড়ের ব্যথা কেমন লাগে। অন্যদিকে ইরানেও যে সব শান্ত তা নয়। যুদ্ধের কারণে ইতোমধ্যে দেশটির 1900 মানুষ নিহত এবং 20,000 আহত হয়েছেন। সরকারের পক্ষে 850টির বেশি সংহতি মিছিল হলেও ভিন্ন মতাবলম্বীদের উপর কঠোর দমনপীড়নের খবরও আসছে। সব মিলিয়ে পরিস্থিতি যখন খাদের কিনারায়, তখন সমাধানের একটি ক্ষীণ আলো দেখা যাচ্ছে কূটনীতির টেবিলে। আর এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রায় 1 ঘন্টা ফোনালাপ হয়েছে। এই ফোনালাপে পারস্পরিক আস্থা তৈরির উপর জোর দেওয়া হয়েছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার মধ্যস্থতা করতে চেয়ে শাহবাজ শরীফের দেওয়া একটি প্রস্তাব স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন। এর পরপরই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের আমন্ত্রণে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছেন। আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং জ্বালানি তেলের বাজারের চরম অস্থিরতা কাটাতে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধের ময়দানে অহংকার খুব দ্রুত ধুলোয় মিশে যায়। যে ইসরায়েল আর আমেরিকা ভেবেছিল ইরানকে চোখের পলকে গুড়িয়ে দেবে, তারা আজ নিজেদের অভ্যন্তরীণ সংকট, প্রতিরক্ষা ব্যবস্থার ফাটল আর অর্থনৈতিক রক্তক্ষরণের সামনে দিশেহারা। আর ইরান সমস্ত হিসাব উল্টে দিয়ে এক অদ্ভুত নীরব আত্মবিশ্বাসের সঙ্গে দাবার ছকে নিজেদের ঘুঁটি সাজিয়ে চলেছে। বল যে এখন আসলেই ইরানের কোর্টে, তার বলার অপেক্ষা রাখে না। একটা মজার কথা বলি শোন। দ্য প্রেস অনেক আগে থেকেই ট্রাম্পকে সতর্ক করে আসছিল, ইরানে যেও না, গেলে ফিরতে পারবে না মান সম্মান নিয়ে। প্রেসকে সাবস্ক্রাইব করে রাখলে তার কাছে নিশ্চিত এই বার্তাটি পৌঁছতো। তাহলে এমন দুর্দিন হয়তো ট্রাম্প বেচারাকে দেখতে হতো না। আফসোস, বড়ই আফসোস।